পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে দাদিকে হত্যা করে নাতনিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে। পৃথক জায়গা থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন ভবানীপুর উত্তরপাড়ার সুফিয়া খাতুন ও নাতনি জামিলা আক্তার। পুলিশ জানায়, সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। জামিলাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে সরিষার ক্ষেতে তার মরদেহ পাওয়া যায়। ঘটনার সময় মেয়েটির বাবা ঢাকায় ছিলেন। ধারণা করা হচ্ছে রাতে ওই মেয়েকে ধর্ষণ করতে আসে দুর্বৃত্তরা, কিন্তু দাদি টের পেয়ে যাওয়াতে দাদিকে হত্যা করে। পরে মেয়েকে অপহরণ করে সরিষা ক্ষেতে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে এলাকাবাসী। দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক, সবাই যাতে দেখে ভয় পায়, যুব সমাজ যেন সবাই দেখতে পারে, বিচারটা সবাই যেন শান্তি পায়, সব মার যেন আত্মা জুড়ায়। এটা জঘন্য অপরাধ। এই অপরাধটা আমরা অবশ্যই সরকারের উচ্চ মহল থেকে শুরু করে সবখানে এই বিষয়টা সবাই উদ্বিগ্ন যে এই বিষয়টাকে অবশ্যই ডিটেকশন করতে হবে এবং এই যারা জড়িত তাদেরকে আইনে আওতায় নিতে হবে। এদিকে নরসিংদীর চাঞ্চল্যকর কিশোরী আমেনা বেগম গণধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত নুরা সহ 7 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নরসিংদী, গাজীপুর, ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক। বলেন, ধর্ষণ ও হত্যা ঘটনায় নূর মোহাম্মদ নুরা, এবাদুল্লাহ, হজরত আলী এবং গাফফার এই 4 জন জড়িত। আহমেদ আলী মেম্বার, ইমরান দেওয়ান এবং আয়ুব বিচার সালিশের সাথে জড়িত এজহার নামীয় অপর 2 আসামি গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। এই ঘটনার সালিশের সাথে জড়িত আহমদ আলী মেম্বার মহিষাসুরা ইউনিয়ন বিএনপি সহসভাপতির পদ দলের প্রাথমিক সদস্য পদ সহ বহিষ্কার করা হয়েছে। নাম এজাহারভুক্ত ছিল, তাদের মধ্যে আমরা 4 জন ধর্ষণকারীকেই গ্রেপ্তার করতে নরসিংদী জেলা পুলিশ সক্ষম হয়। পাশাপাশি যারা সালিশ করেছিল তাদের মধ্যে আমরা 3 জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। অর্থাৎ ধর্ষণ এবং খুন সহ সালিশ যারা করেছে মোট আসামি ছিল 9 জন, তার মধ্যে আমরা 7 জনকেই গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ধর্ষণ মামলায় জড়িতদের কেউ আশ্রয় দিলে তাদের শেকড় ধরে উপড়ে ফেলা হবে বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আইনমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সাংবিধানিকভাবে যতগুলো অধ্যাদেশ হয়েছে প্রত্যেকটা অধ্যাদেশই বিল আকারে পেশ করা হবে। তিনি আরও জানান, মামলার জট দেশে একটি প্রকট সমস্যা, সেটাকে নিরসন করতে ব্যবস্থা নেওয়া হবে। তবে কেউ বিচার বিভাগের স্বাধীনতার অপব্যবহার করলে বিষয়টি সুপ্রিম কোর্ট দেখবে বলেও জানান তিনি। সরকারি যেটা বরাদ্দ হবে সেই বরাদ্দ জনগণের জন্য বরাদ্দ হয়। প্রত্যেকটা পয়সা খরচ হচ্ছে সঠিক জায়গায়, এটা নিশ্চিত করতে বলেছি এবং বলেছি যদি কোনো দুর্নীতির আশ্রয় কেউ নেয়, শুধু তার চাকরি যাবে, ডিপার্টমেন্টাল প্রসিডিং হবে, সেটা হবে না, সাথে তার বিরুদ্ধে একটা দুর্নীতির মামলাও হবে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের লক্ষ্যে ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে টিম এসেছে। 2027 সালের মধ্যেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শুরু হবে। সকাল 11টায় নির্বাচন পরবর্তী বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে জেলার কর্মরত সকল দপ্তরের অফিস প্রধানদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি আরও বলেন, জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে, নারীদের উন্নয়নে কাজ করা হবে। ইতিমধ্যে তারা রেজিস্ট্রেশন কথা হয়েছে, তারা জমি থেকে আজকেই নির্ধারণ করবেন এবং তারা আশা করছেন যে 2027-এর মধ্যেই তারা এটা শুরু করতে পারবে। তো এটা আমাদের জন্য ঠাকুরের জন্য নিঃসন্দেহে ভালো খবর। অন্য যে কোনো সময়ের চেয়ে এবারের ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে, এই জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে নারায়ণগঞ্জের নির্মাণাধীন টার্মিনাল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। শেখ রবিউল আলম জানান, ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট এড়াতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য আমরা জানতে পারলে ভালো, আমরা সবসময় এটা মনিটরিং করি। যেখানে যতটুকু ব্যত্যয় পাওয়া যায় সেটা নিবৃত্ত করার চেষ্টা আমাদের থাকে।
এবং আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সেটা অবগত করি, কারণ এটা ফৌজদারি অপরাধ। আপনাদের কাছে যদি কোনো সুনির্দিষ্ট তথ্য থাকে আমি খুব বাধিত হব যদি সুনির্দিষ্টভাবে বলেন যে মানে এই জায়গায় এই সময় এরকমভাবে ঘটছে। আপনারা আমাকে জানালে ডেফিনেটলি আপনারা তার অ্যাকশন দেখতে পাবেন তাৎক্ষণিকভাবে। পরিকল্পিত শহর গড়তে হলে সবার আগে নিরাপদ সড়ক গড়তে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে বরিশালে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক বরিশাল ও পিরোজপুর সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, রাষ্ট্র মানবিক হওয়ায় পাশাপাশি পরিবহন মালিক শ্রমিককেও অবৈধ ক্ষমতা ছাড়তে হবে। এই সময় পিরোজপুর ও বরিশালে সড়কের দুর্ঘটনায় নিহত ও আহত মোট 61টি পরিবারের মাঝে 2,17,00,000 টাকার চেক বিতরণ করা হয়। মনোযোগটা থাকতে হবে কিন্তু জনগণের জন্য। পরিবহন ব্যবসা, পরিবহন থেকে চাঁদা আদায় করা, তারপর সেখান থেকে কি করে অপরাধীদেরকে রক্ষা করা যায়, একটা দুর্ঘটনা ঘটে গেলে তাকে কিভাবে জবাবদিহিতার বাইরে রাখা যায়, সে যত বড় বেশি জবাবদিহিতার বাইরে রাখা যায়, আইন ভাঙা যায়, সে তত বড় শ্রমিক নেতা, তত বড় প্রভাবশালী পরিবহন নেতা, সে ইচ্ছা করলেই ধর্মঘট করে দিতে পারে। এই মনোজগৎ থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। রাষ্ট্রকে যেমন একদিকে মানবিক হতে হবে, তেমনি কিন্তু সেই মানবিক বৈশিষ্ট্যের আরেকটা দিক হচ্ছে যে কোনোভাবেই আইন বহির্ভূত কোনো কর্তৃত্ব এবং কোনো কর্তৃপক্ষ তৈরি হতে দেওয়া যাবে না। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় বকেয়া বেতন ভাতার দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। সকাল থেকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে এবং এক পর্যায়ে ঢাকা সিলেট মহাসড়ক প্রায় 3 ঘন্টা অবরোধ করে রাখেন। এতে প্রায় 18 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয় এবং যাত্রী ও রোগীবাহী অ্যাম্বুলেন্স সহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ে। শ্রমিকদের অভিযোগ, গত ডিসেম্বর 2025 থেকে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত বেতন ভাতা পরিশোধ করা হয়নি এবং প্রতিবাদ করলে নির্যাতনের ছাঁটাই করা হচ্ছে। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করে। আমাদের বেতন দেয় না, রানিং মাসে খালি ডেট দেয় খালি ডেট ঘুরায়। বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় মুক্ত বাণিজ্য চুক্তির আগাম প্রস্তুতি হিসেবে ইউরোপীয় ইউনিয়নকে চিঠি দেওয়া হয়েছে। ধাপে ধাপে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের সাথে মুক্ত বাণিজ্যের চুক্তির উদ্যোগ নেওয়া হবে। মন্ত্রী আরও বলেন, ঈদের আগে শিল্প কারখানা শ্রমিকদের বকেয়া মজুরি বেতন পরিশোধ করা হবে। দুপুরে সিলেটের সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এই সময় প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দেশের বাইরে বন্ধ বিভিন্ন শ্রমবাজার খুলতে কাজ করছে সরকার। আর পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি বলেছেন, আগামী বর্ষা মৌসুম সামনে রেখে নদী ও খাল খনন এবং হাওর রক্ষা বাঁধ নিয়ে কাজ করছে সরকার। এবারের কাজে কোনো দুর্নীতি করতে দেওয়া হবে না। বাজার স্থিতিশীল আছে ইনশাল্লাহ। রোজার শেষে ঈদের পরের মাস এবং তার পরবর্তী সময়ে মূল্য স্থিতিশীল থাকবে। আমাদের এই সরকার আসার পরে আমরা নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড যেটা ইমিডিয়েট চালু হবে এবং একই সঙ্গে স্পেনের বিষয়টা স্পেসিফিকলি আমরা ফরেন মিনিস্টার ওয়াইসিতে গেছেন, ওইখান থেকে আসার পরেই আমরা যৌথভাবে বসে এটা যাতে দ্রুত সময়ের মধ্যে এটা সমাধান করা যায় তার পদক্ষেপ নেওয়া হয়েছে। এদেশ থেকে অনেক টাকা পাচার হয়ে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এবং দুর্নীতি নামক ব্যাধিটা আমাদেরকে আঁকড়ে ধরেছিল। সুতরাং এই দেশটাকে দুর্নীতিমুক্ত করা এটা আমাদের একটা কঠিন চ্যালেঞ্জ। আমরা আমাদের মহৎ এই উদ্বেগ থেকে দায়িত্বটুকু এইভাবে নিচ্ছি, জনসাধারণের জন্য যেটা প্রয়োজন সেটা আমরা পাহারা দিয়ে শেষ করবো ইনশাল্লাহ। কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সরকার কৃষকদের সর্বোচ্চ সহযোগিতা দিচ্ছে, তাই কৃষকদেরও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে চরাঞ্চলের 1 ইঞ্চি জমিও পতিত না রেখে সঠিকভাবে ব্যবহার করতে হবে, যাতে তারা অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী হতে পারে। শনিবার টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চত্বরে চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কর্মসূচির আওতায় সেচ সহায়ক সরঞ্জাম, এলএলপি সেট, ক্যানভাস পাইপ, পাট বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই ধরনের সেচ প্রকল্পের আওতায় টাঙ্গাইল সদর চরবাসী পায় না, এই প্রথম আমরা গ্রুপ ওয়ারি 13টি গ্রুপের আমরা বিতরণ করলাম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার।
প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নতুনভাবে নতুন উদ্যমে সাজানো হবে। দুপুরে বেলাবু নরসিংদীর বেলাবু উপজেলা সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও জানান, কমিউনিটি ক্লিনিকগুলোকে প্রয়োজনীয় জনবল সহ সচল করা হবে যাতে মায়েরা প্রাথমিক স্বাস্থ্যসেবা সহজে নিতে পারে। এছাড়া যেসব হাসপাতাল পর্যাপ্ত জনবল ও যন্ত্রাংশের অভাবে কার্যক্রম বন্ধ ছিল সেগুলো চালু করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে। মসজিদ আছে, আমার হিন্দু ভাইদের মন্দির আছে, কারো একটা অন্য কিছুর দরকার, এইগুলি আপনারা যার যার অবস্থান থেকে লিখে কার কি চাহিদা, একটা মুমূর্ষ রোগী হসপিটালে সিট পায় না, আল্লাহ যখন স্বাস্থ্য দপ্তর নিয়েছেন এই সেবাটা তো আমার মানুষকে আমি দিব। আজ মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা মেঘনা সহ দেশের 6টি অভয়াশ্রমে 2 মাস সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এই নিষেধাজ্ঞা 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 2 মাস চলমান থাকবে। ইলিশ উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণের জন্য চাঁদপুরের মতলব উত্তর উপজেলার 60 নল থেকে হাইমচরের চর ভৈরবী পর্যন্ত 70 কিলোমিটার এলাকাকে অভয় আশ্রম ঘোষণা করা হয়েছে। নিষেধাজ্ঞার সময় নিবন্ধিত জেলেদের খাদ্য সহায়তা দিচ্ছে সরকার, তবে নিষেধাজ্ঞার সময় এই খাদ্য সহায়তা যথেষ্ট নয় বলে দাবি জেলেদের। আর মৎস্য বিভাগ বলছে ইতিমধ্যে অভয় আশ্রম বাস্তবায়নে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। চাঁদপুর সদর, হাইমচর, মতলব দক্ষিণ উত্তর উপজেলা সহ জেলার 47 জেলা নিবন্ধিত জেলের মধ্যে 39,400 জন জেলেকে মাসে 40 কেজি করে চাল বিতরণ করা হবে। সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, সবাই মিলে বাংলাদেশকে একটা কল্যাণকর এবং চমৎকার রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে। দুপুরে রাজবাড়ী সার্কিট হাউসে সাংবাদিকদের তিনি কথা জানান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই দিন তার আগমনে নেতাকর্মীদের ঢল নামে। জেলা প্রশাসক পুলিশ সুপার ফুলের শুভেচ্ছা জানান এবং গার্ড অব অনার দেওয়া হয়। পরে তিনি মা বাবা ও ভাইয়ের কবর জিয়ারত করেন। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই। আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী জনাব তারেক রহমান, তাকে ধন্যবাদ জানাই। আমরা মন্ত্রিত্বের শপথ নিয়ে ঢাকায় কয়েকদিন ব্যস্ত ছিলাম, আজকেই ফিরেছি। বাংলাদেশ কোস্টগার্ড কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়া সমুদ্র এলাকায় ডাকাত ও জলদস্যু নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করেছে। কোস্টগার্ড জানায়, সাম্প্রতিক সময়ে জলদস্যুদের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় 24 ঘন্টা টহল, গোয়েন্দা তৎপরতা, প্রযুক্তি নির্ভর নজরদারি জোরদার করা হয়েছে। গত 2 মাসে একাধিক অভিযানে 4টি আগ্নেয়াস্ত্র, 17টি দেশীয় অস্ত্র, 6 রাউন্ড তাজা কার্তুজ সহ 30 জন ডাকাত ও জলদস্যুকে আটক করা হয়। এছাড়া ডাকাতের কবলে থাকা 32 জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ দিনব্যাপী সাহসী অভিযানে অংশ নেয় কোস্টগার্ড বেইস চট্টগ্রাম, কক্সবাজার সহ বিভিন্ন স্টেশন। এদিকে চট্টগ্রামের বোয়ালখালীতে গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজ ভান্ডারির মানব কল্যাণ কর্মসূচির আওতায় 300 দুস্থ অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আলহাজ সৈয়দুল হক খান ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি নায়েব সাজ্জাদানশীন সৈয়দ ইরফানুল হক মাইজ ভান্ডারির সার্বিক তত্ত্বাবধানে এবং চরণদ্বীপ দায়রা শাখার সহযোগিতায় সম্পন্ন হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট শামসুদ্দিন চৌধুরী, প্রধান আলোচক শেখ শাকিল মাহমুদ সহ অতিথিরা সুবিধাভোগীদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডাবল মোরিং মডেল থানার বিশেষ অভিযানে গাড়ি চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, নগরীর আগ্রাবাদ সিডি আবাসিক এলাকার দি বিটিআই মেট্রোপল ভবনের গ্রাউন্ড ফ্লোর পার্কিং থেকে চুরি হওয়া প্রায় 40 লাখ টাকা মূল্যের একটি মেশিন এক্সট্রেল গাড়ি টিসি পার্ক এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়। দুপুরে ডাবল মোরিং থানা প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে সিএমপি উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন এই তথ্য জানান। এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদি, সহকারী পুলিশ সুপার কমিশনার মোহাম্মদ খায়রুল বাশির এবং ডাবল মোরিং থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন খান। আমাদের যিনি বাদী ভদ্রলোক, তার নিশান এক্সট্রেল গাড়িটা নির্দিষ্ট জায়গায় পার্কিং করেছেন তার বাসার নিচে। এটার গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ঘ 114971।
দিনাজপুরে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক HZM জাহিদ হোসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং খালা খুরশিদ জাহান হকের কবর জিয়ারত করেছেন। শনিবার সকাল 10:30টায় শহরের ফরিদপুর কবরস্থানে তিনি কবর জিয়ারত শেষে মোনাজাত করেন। এই সময় জেলা বিএনপি সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কোচি সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, দায়িত্ব পাওয়ার পর তিনি শ্রদ্ধা জানাতে এখানে এসেছেন এবং এই অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করবেন। পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। টাঙ্গাইলের মির্জাপুরে ফেব্রুয়ারি মাসের মাসিক আইন শৃঙ্খলা কমিটি উপজেলা পরিষদের মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাই ইয়াসমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। এ সময় মির্জাপুর থানার ওসি আব্দুল্লাল মামুন, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ফরিদুল ইসলাম, প্রকৌশলী মইনুল সাদ রিজন, প্রাণী সম্পদ কর্মকর্তা শুভাশিস কর্মকার সহ সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণমাধ্যম কর্মী সহ অন্যরা উপস্থিত ছিলেন। ভালুকা উপজেলার 6 নং বিরুনিয়া ইউনিয়নে সর্বসাধারণের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে গণসংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিরুনিয়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন কাইয়ুম সরকার রিপন। প্রধান অতিথির বক্তব্যে এমপি মাদক, দখলবাজি ও চাঁদাবাজি মুক্ত আধুনিক ভালুকা গড়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং বেকার যুবকদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়ার কথা জানান। পবিত্র মাহে রমজান উপলক্ষে মাদারীপুরে কালকিনিতে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের এক পরিবার ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দরিদ্র মানুষের মানবিক সহায়তা প্রদান ও ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ব্যবসায়ী মোহাম্মদ মাসুদ হাওলাদার। এ সময় ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে 7টি অটোভ্যান, ঢেউটিন, একজন উদ্যোক্তা ও 3 জন অসহায় মানুষের চিকিৎসার নগদ অর্থ প্রদান ও একটি মসজিদে সিমেন্ট সহ নানা অনুদান প্রদান করা হয়। কুষ্টিয়া ডায়াবেটিস সচেতনতা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হাসপাতাল চত্বরে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে আলোচনা সভার উদ্বোধন করেন বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি ও জাতীয় অধ্যাপক ডাক্তার একে আজাদ খান। স্বাগত বক্তব্য রাখেন হসপিটালের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান টর্লিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, আন্দোলনের বাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক আনিসুজ্জামান ডাবলু, কুষ্টিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু জুবাই রিপন। সভাপতিত্ব করেন হসপিটালের সহসভাপতি হাফিজুর রহমান কালটু। পবিত্র মাহে রমজান উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে আলেম ওলামা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের সমন্বয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পাগার আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নাজমুল হোসেন মন্ডলের উদ্যোগে 2000 মানুষের মাঝে ইফতার বিতরণ সহ 43 নং ওয়ার্ডের জীবনযাত্রার মান উন্নয়ন ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ইফতার পূর্ব বিশেষ দোয়া করা হয়। আয়োজিত ইফতার মাহফিলে আগামী গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। পবিত্র মাহে রমজানের পবিত্রতা, আত্মশুদ্ধির বার্তা হৃদয়ে ধারণ করে গাজীপুর জেলার এসএসসি 1995 ব্যাচের উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত ইফতার সভায় গাজীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসএসসি 1995 ব্যাচের সহপাঠীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে দীর্ঘদিন পর মিলন মেলায় অংশ নেন। বহুদিন পর একত্রিত হয়ে সবার মাঝে ফিরে আসে শৈশবের স্মৃতি, প্রাণখোলা হাসি আর বন্ধুত্বের অমলিন উচ্ছ্বাস। ইফতারের পূর্বে দেশ, জাতীয় উম্মার শান্তি, সমৃদ্ধি, কল্যাণ ও রহমত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বই কিনুন, বই পড়ুন, আলোকিত মানুষ হন, এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ভ্রাম্যমাণ বইমেলা অনুষ্ঠিত হয়েছে। শিশু থেকে বয়োজ্যেষ্ঠরা এই ভ্রাম্যমাণ বইমেলায় ভিড় করতে দেখা যায়। প্রতিনিধি মির্জা মাসুদ রুবল এর পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। স্টলে স্টলে ভিড়, ছোট্ট শিশুর হাতে রঙিন গল্পের বই, তরুণদের আগ্রহে নতুন প্রকাশনা আর প্রবীণদের চোখে স্মৃতির আলো।
এ যেন শুধু বই কেনা বেচা নয়, এ এক আলোর উৎসব। বই হাতে নিয়ে কেউ খুঁজছেন জ্ঞানের পথ, কেউ বা স্বপ্ন দেখছেন নতুন পৃথিবীর। যুব সমাজরা যেভাবে ফেসবুক ডিজিটাল এই ইয়েতে ফেসবুকের আক্রোশে আবেগে ওইদিকে পড়ে গেছে, কিন্তু ওদের এখান থেকে বের করে নিয়ে আসার জন্য অ্যাকচুয়ালি আমাদের এই বই মেলাটা খুবই জরুরি। সভ্য হওয়ার জন্য, আলোকিত হওয়ার জন্য, বিবেকবান হওয়ার জন্য, সৃষ্টিশীল মানুষ হওয়ার জন্য বই পাঠের দেশ জুড়ে এমন ভ্রাম্যমাণ বইমেলা করে পাঠ্যাভ্যাস গড়ে তুলতে কাজ করে যাচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। বইটা অনেকটা গাছের মতো, যে এটি আস্তে আস্তে বড় হয়, ফল দেয়, ঠিক তেমনি বই পড়ার মাধ্যমে একটা মানুষ যে আলোকিত হয়, সেই উৎকর্ষটাকে সামনে রেখেই আলোকিত মানুষ চাই, এটাকে লক্ষ্য রেখে আমরা এগিয়ে যাচ্ছি। এদিকে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত জানান, মেলায় মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। জেলা প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। এখানে একটা ভ্রাম্যমাণ মেলার আয়োজন করেছে। এই মেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে। আশা করি প্রতি বছরের ন্যায় এবারও এই মেলাটি সফল হবে এবং আগামী বছরও এই মেলাটি অব্যাহত থাকবে। প্রতি বছরের মতো মাসে অন্তত একবার এমন ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন হোক, এই প্রত্যাশা বইপ্রেমীদের। কারণ বই পারে একটি সমাজকে আলোকিত ভবিষ্যতের পথে এগিয়ে নিতে। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।